নমস্কার, গল্পের গ্রামোফোন চ্যানেলের আরও একটি পর্বে আমি মধুস্নাতা আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজ গল্পের গ্রামোফোন চ্যানেলের নিবেদন সমরেশ বসুর লেখা গল্প গন্তব্য। গল্পটি শুনুন। আপনাদের যদি এই গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন। এই গল্পটি কেমন লেগেছে অতি অবশ্যই আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এবারে শুরু করছি আমার গল্প পাঠ। ঝোড়ো কাকের মতো স্টিমার থেকে হুমড়ি খেয়ে এসে ডাঙায় পড়ল মানুষগুলো। এদিকে ওদিকে ছিটকে পড়ল বাক্স, বিছানা, টুকিটাকি নানা লটবহর। হইচই লেগে গেল একটা ভীষণ। মানুষগুলো যেন যুদ্ধক্ষেত্র থেকে রাতারাতি পাড়ি জমিয়েছে শত্রুদের আক্রমণ থেকে নিজেদের বাঁচাতে। এমনই একটা ব্যস্ত ত্রাসের ভাব। আলুথালু ময়লা জামা কাপড়, উস্কো খুস্কো চুল, আর শিশু থেকে বৃদ্ধ সকলেরই একটা রাত জাগা রুগ্ন ক্লান্ত ভাব। বসে যাওয়া চোখগুলো যেন পায়ের তলার মাটি হারিয়ে ফেলেছে। এমনই একটা অসহায় দৃষ্টি। বাঁচবার জন্য শেষ চেষ্টায় উঠে পড়ে লাগার মতো। বর্ষার প্রথম ধাক্কায় মেতে ওঠা পদ্মা উল্লাসে গান করে চলেছে গো গো করে। ঝোড়ো হাওয়ার তরঙ্গে তরঙ্গায়িত সে সুর। মাটি খেয়ে নেওয়ার একটা উগ্র ক্ষুধায় বারবার ঝাঁপিয়ে পড়ছে পাড়ে। একটা বোচকার ওপর দাঁড়িয়ে যতটা সম্ভব উঁচু হয়ে প্রসন্ন দলের লোকদের ডাকতে লাগলো, ও হে অনন্ত, ও পরীর মা, এই যে এদিকে এসো। আরে ও নিকুঞ্জ, ওদিকে কোনটায় যাচ্ছিস? এদিকে। হ্যাঁ, আর বাঁকার বইয়ের আঁচলটা ধরে রাখিস টগরি। পরেশ, বুড়ো গোবিন্দ কামারকে হাত ধরে রাখিস তুইও, আবার দেখতে পায় না। অনেক হাঁকাহাঁকির পর প্রসন্নদের দলটা বলতার মতো আলাদা হয়ে গেল যাত্রীর ভিড় থেকে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল প্রসন্ন। এরা সব পরিচিত আশেপাশের গাঁয়ের লোক, একসঙ্গে ভিটে মাটি ছেড়ে বেরিয়েছে। প্রসন্ন এ দলের নেতা, অর্থাৎ সেই সবাইকে একজোট করে রাখে, নজর রাখে সকলের উপর। কখন কি করতে হবে, কোন দিকে যেতে হবে, হেঁকে ডেকে প্রসন্নই সে নির্দেশ দেয়। ওহে ও প্রসন্ন, এবার কি করতে হবে? বুড়ো কামার জিজ্ঞেস করল। চলো এবার। যে যার জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলল। রেলগাড়িতে উঠতে হবে এবার। ছোট থেকে বড় সকলেই কিছু না কিছু হাতে বগলে নিয়ে প্রস্তুত। প্রসন্নর হাঁক পড়তেই তাড়া খাওয়া গরুর পালের মতো ছুটতে আরম্ভ করলো সব। এসব আগে থেকেই বলা কওয়া আছে, যে ঢিলে মারবে পেছিয়ে পড়বে, তবে সে গেল। জায়গা তো পাবেই না, হারিয়ে যাওয়াও সম্ভব। মুশকিলে পড়ল বাঁকার বউ, তার সঙ্গে প্রসন্নর মেয়ে টগরি আর বুড়ো কামার গোবিন্দ। বাঁকার বউয়ের পেটে প্রায় 10 মাসের শত্রু। ভরা ভর্তি পেট, রাখ ঢাক নেই। পেট বেড়েছে যেন জ্বালার মতো। দাঁড়িয়ে পায়ের পাতা দেখতে পায় না আজ 2-3 মাস। কিন্তু যার তার পেটে, লোকে তাই বলে কয়, সন্দেহ করে, ঘেন্না করে লোকে।
আজ প্রায় ৯-১০ মাস বাঁকা মরেছে অপঘাতে, কালনাগিনীর দংশনে। নিকুঞ্জর মার নাকি হিসাব আঙুলের কড়ায়। এখন জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি, গত বছরের আশ্বিনের মাঝামাঝি মা কালীর গলা থেকে নাগিনী নেমে এসে পরাণটা নিয়ে গেল বাঁকার। আর দর্শন দিল না। বাঁকা গেল, বউয়ের আরম্ভ হলো ফুসুর ফুসুর গুজুর গুজুর এর তার সঙ্গে। মানো না মানো, এই ভগবানের দেওয়া চোখ দিয়ে সে সব দেখেছে। তার মাসখানেক পরেই তো মাগি পেটে করে নিয়ে এলো জার। কোত্থেকে তা কে জানে, বলে নিকুঞ্জর মা ঠোঁট বাঁকায়। প্রসন্ন আধা আধি বিশ্বাস করে কথাটা, কিন্তু বিপদের সময় মানুষকে দেখতে হয়, বিশেষ করে আবার পোয়াতি মেয়ে মানুষ। তাই নিজের মেয়ে টগরিকে সে রেখে দিয়েছে বাঁকার বউয়ের পাশাপাশি। বুড়ো কামার গোবিন্দ কানা, পরেশ আছে তার পাশে। তবু নতুন পথঘাট, তাতে আবার তারা আছে, আছে গোলমাল। বগলে কাঁথা আর হাতে বহুদিনের সাবেকি হ্যারিকেন। এই দাঁড়াও দাঁড়াও, নামাও সব গাট্টি বোচকা, দেখি কি আছে। প্রসন্নের দলটা থমকে দাঁড়ালো মিলিটারি পোশাক পরে একদল লোকের সামনে। তাদের সঙ্গে ছিল আরো কয়েকজন সাদা পোশাকের বাবু। কিছুই নাই ভাই, প্রসন্ন হাত জোর করে বলল। আমরা গরিব মানুষ, আমাদের আর কি থাকবে। তাড়াতাড়ি যেতে দিন, নইলে আবার গাড়িতে জায়গা পাবো না। কিন্তু তা হলো না। ন্যাশনাল গার্ডের আর কাস্টমস অফিসারের দল ঝুঁকে পড়ল বাক্স বিছানাগুলোর উপর, খুলে উল্টে পাল্টে দেখে ছেড়ে দিল। কিন্তু চেঁচিয়ে উঠল নিকুঞ্জর মা। দুভরি সোনা পাওয়া গেছে তার ছোট টিনের সুটকেসটায়। কেঁদে চেঁচিয়ে একাকার কাণ্ড করল নিকুঞ্জর মা। তবে গার্ডের লোকটা ভালো ছিল, ছেড়ে দিল সে। হুটপাট করে এসে সবাই যখন গাড়ি ধরল, তখন আর তিল ধারণের জায়গা নেই। যেখানেই যায় জায়গা নেই, সকলেই পাশের কামরা দেখিয়ে দেয়। ফার্স্ট ক্লাসের একজন খালি গায়ে পৈতাধারী নাদুস নুদুস আরাম করে বসা যাত্রী বললেন প্রসন্নকে, জায়গা যখন নেই, রাতটা কাটিয়ে কালকে চিটাগাং মেলে চলে যেও না বাপু। বহু কষ্টে প্রসন্ন নিজেকে সামলে নিল একটা কটু কথা বলতে গিয়ে। আরো খানিকটা ঘুরে একটা কামরার ওপর ঝোঁক পড়ে গেল প্রসন্নর। ওঠ এখানে, ওঠ সব, হেঁকে উঠল সে। ভেতরে যাত্রীদের চাপ দেওয়া দরজাটা ঠেলে হুড়মুড় করে উঠতে আরম্ভ করলো সব সেই কামরাটায়। জায়গা নেই, জায়গা নেই, চেঁচিয়ে উঠল গাড়ির মধ্যেকার যাত্রীরা। আর জায়গা নেই, এ বাঁধ ভাঙা বন্যা রুখবে কে? প্রসন্ন ঠেলে উঠিয়ে দিতে লাগলো সবাইকে। নিকুঞ্জর মা, কামার বুড়ো, পরেশ, অনন্ত, পরীর মা, মুক্ত, সবাইকে। কিন্তু টগরি আর বাঁকার বউ কোথায় গেল? এক সমত্ত মেয়ে আর এক পোয়াতি বউ। ফিরে দেখে খানিকটা পিছনে বসে পড়েছে বাঁকার বউ, তার সঙ্গে টগরি। অনিশ্চিত আশঙ্কায় কেঁপে উঠল প্রসন্নর বুকটা। পোড়া কপাল, বউটা এখানে বিয়েতে বসলো নাকি? সে যাবার উদ্যোগ করতেই আবার উঠেই দাঁড়ালো ওরা। এগিয়ে আসতে আরম্ভ করলো আস্তে আস্তে। জয় মা কালী, মনে মনে মাকে ডেকে প্রকাশ্যে খিচিয়ে উঠল। না এলেই হতো, এমন যখন অবস্থা। অত্যন্ত জড়সড় হয়ে পড়ল বাঁকার বউ
কথাটা শুনে। ঘোমটার আড়ালে চোখের জলের ঢল নেমে এলো যন্ত্রণায় আর অপমানে। জবাব দিল টগরি, তবে তখন এনেছিলেই বা কেন? পোয়াতি কুকুরেরও ক্ষমতা নাই তোমাদের সঙ্গে ছোটে। ফুট কাটল নিকুঞ্জর মা। পেটে ধরা পাপ, কষ্ট হবে বই কি। নাও এখন উঠে এসো। নিকুঞ্জর বউ হাসল মুখ টিপে। বিরক্ত হয়ে আস্তে বলল নিকুঞ্জ, প্রসন্ন কাকার যত বাজে বোঝা বয়ে বেড়ানো অভ্যেস। পরীর বাচাল বৃদ্ধ যুবতী বৌদি মুক্ত বলে উঠল, পেট না ঢাক, মানুষের না অসুরের ছাও আছে পেটে? তোমরাই অসুরের ছাও পেটে ধরো। বয়স সম্পর্কে জ্ঞান না করেই বলে উঠল টগরি। ধমক দিল প্রসন্ন, থাক আর চোপা করিস নে, গাড়িতে ওঠ। উঠলে কি হবে? অন্ধকূপ না হোক, আলো জ্বালানো দম আটকানো কূপ বটে কামরাটা। মানুষে মালে ভ্যাপসা গরবে আর একটা বিশ্রী প্যাচপ্যাচানিতে, দুর্গন্ধে আর কলরবে নরকের একটা জীবন্ত দৃশ্য যেন অভিনীত হচ্ছে। শূন্য দলের কারোরই বসবার জায়গা নেই। একমাত্র বুড়ো কামার দু বেঞ্চির মাঝে কোনো রকমে বসে পড়েছে জোর করে। ভাবটা, আগে বসি, তারপর যা খুশি করো। ইতিমধ্যে ঝগড়া লেগে গেছে নিকুঞ্জর মার সঙ্গে অন্য একজন সমবয়সী মহিলার। তার সঙ্গে যোগ দিয়েছে পরীর মা আর পরীর বিধবা বৌদি মুক্ত। প্রসন্নদের দলটাকে আপদের গোষ্ঠী আখ্যা দেওয়া হয়েছে, তাই এই ঝগড়া। কথাটা গায়ে লেগেছে প্রসন্নরও। এমনকি টগরিও জুত করে বসা যাত্রীদের কথায় জ্বলছিল। তাদের বিপক্ষে ওদিকে আবার ফোড়ন কাটছিল সিগারেট মুখে একটা জালিয়াত গোছের ছোকরা। তার সঙ্গে যোগ দিয়েছিল শহরে ফ্যাশনের জামাকাপড় পরা, গলায় রুমাল বাঁধা একটি চটকদার মেয়ে। মাঝে মাঝে তার কথার মধ্যে দু চারটে ইংরেজি শব্দ পাওয়া যাচ্ছিল, যে জন্য শেষটায় টগরি প্রায় হিংস্র হয়ে আক্রমণ করল মেয়েটাকে। কি এত ইংরেজি ফলাচ্ছেন আপনি? একটু মুখ সামলে কথা বলবেন। শাট আপ! অপর মেয়েটির কাছ থেকে এমন অপ্রত্যাশিতভাবে বিদেশি কথার ধমকানিটা এলো যে কামরার সমস্ত মানুষগুলো একযোগে চমকে উঠে ফিরে তাকালো। সবচেয়ে বেশি ভ্যাবাচ্যাকা খেয়ে গেল কামরার বুড়োরা। দৃশ্যটা উপভোগ্য হয়ে উঠেছে। কিন্তু টগরির মধ্যে আছে একটা বেয়াড়া গ্রাম্য ধার। সেও রুষে ফুসে গর্জে উঠল। ফলে নাটক জমে উঠল। আগে এসে জায়গা দখল করেছেন বলে বুঝি আর সব মানুষ আপদ হয়ে গেল? টগরি চুপ করে থাকতে পারল না। লজ্জা করে না আপনাদের এভাবে ঝগড়া করতে? ধমক দিল প্রসন্ন। ইতিমধ্যে গাড়ি চলতে শুরু করেছে। রাজবাড়ি স্টেশন পেরোতেই বুড়ো কামার হেঁকে উঠল, ওহে প্রসন্ন, পাকিস্তান ছাড়িয়েছি তো। কথা শুনে হাসির ধুম পড়ে গেল একটা। জবাব দিল নিকুঞ্জ, এখনো অনেক দেরি, তুমি এখন ঘুমোতে পারো কামার। প্রসন্নর একটা কীর্তি প্রথমে চোখে পড়ল বাঁকার বউয়ের। সে টগরি ঠাকুরঝিকে গা টিপে কথাটা বলল ফিসফিসিয়ে। টগরি দেখল, সত্যি সকলের দিক আড়াল করা মুখটা প্রসন্নের চোখের জলে ভেসে যাচ্ছে। টগরির মনে পড়ল ভোর রাতে বাড়ি থেকে বেরুবার সময় দু চোখ ভরা জল নিয়ে বলেছিল তার বাবা, আমাদের অনেক পুরুষের ভিটা এটা টগরি, তোর মরা মায়ের সব চিহ্ন আটকা রইল ভিটার সঙ্গে। কেঁদেছিল সকলেই। ঘরে ঘরে
বুক ভরা একটা আর্তনাদে রাত্রি ভোরের অন্ধকার যেন আরো খানিকটা জমাট হয়ে উঠেছিল। কিন্তু পথ চলার লাঞ্ছনায় গঞ্জনায় সকলের কায়া দূর হয়ে গিয়েছিল। গাড়িতে ওঠার পর সকলেরই মনে পড়েছে একটা উৎকণ্ঠার ছায়া। উদ্বেগে, সন্দেহে, দ্বিধায় মানুষগুলো ভিড়ের ভিতরে কেমন অস্থিরতা অনুভব করছে। যে দেশে তারা চলেছে, কি রকম সংবর্ধনা অপেক্ষা করে আছে তাদের জন্যে কে জানে। কে জানে কোথায় পাওয়া যাবে আশ্রয়, কোথায় গিয়ে খুঁজে নিতে হবে রুজি রোজগারের বন্দোবস্ত। কান্না পেল বাঁকার বউয়ের আর টগরির। হাতের চেটো দিয়ে চোখ মুছল গোবিন্দ কামার। নাকি কান্নার সুরে অভিশাপ দিতে লাগলো নিকুঞ্জর মা নামগোত্রহীন শত্রুদের, যারা তাকে ভিটে ছাড়া করিয়েছে, দেশ ছাড়া করিয়েছে। আত্মীয় কুটুম যাদের আছে হিন্দুস্থানে, এ গাড়ির মধ্যে অভিজাত সম্মানটুকু দখল করেছে তারাই। সকলের প্রতি একটা কৃপার আভাস তাদের চোখে। ইতিমধ্যে সিগারেট মুখে সেই চালিয়াত ছোকরাটি উঠে পড়ে বসবার জায়গা করে দিয়েছে টগরি আর বাঁকার বউকে। রীতিমতো সশ্রদ্ধ আর নরম গলায় অনুরোধ জানিয়েছে। সে সম্মান রক্ষা করছে টগরিও। ছোকরা ভদ্রলোকটিকে ওর মধ্যেই কষ্ট সৃষ্টে পাশে বসিয়ে নিয়েছে সে। দলের লোক হলেও ব্যাপারটাতে চোখ টাটিয়েছে মুক্তোর। সে কটকটে চোখে ছোকরাটির সঙ্গে গা ঘেঁষাঘেঁষি করে টগরির বসার ভঙ্গিটা লক্ষ্য করতে লাগলো। অসন্তুষ্ট হয়েছে নিকুঞ্জের মাও। মালের ওপর মানুষ, মানুষের ওপর মাল। ঘামে, গরমে, দুর্গন্ধে গাড়িটা হু হু করে ছুটে চলেছে একটা ক্রুদ্ধ গর্জন করে। জলো হাওয়া কয়লার গুঁড়ো নিয়ে ঝাপটা খেয়ে এসে পড়তে লাগলো যাত্রীদের চোখে মুখে। বাঁকার বউ ঢলে পড়েছে টগরির উপর। কামার বুড়ো আচমকা এক একটা নিঃশ্বাস ফেলছে আর বকবক করছে ঘুম ঘোরে বকুনির মতো। আর এ দলের নেতা প্রসন্ন সম্পূর্ণ আলাদা একটা মানুষের মতো দল ছেড়ে হাঁ করে বাইরের অন্ধকারের দিকে চেয়ে আছে, স্বপ্নাচ্ছন্ন বিহ্বল। শেষ রাত্রের দিকে কামরাটা নিস্তব্ধ হয়ে পড়েছিল, অচৈতন্য হয়ে পড়েছিল মানুষগুলো। সমস্ত দুশ্চিন্তা, দুর্ভোগের ক্লান্তি ভরা চোখের পাতাগুলো ভারী হয়ে এসেছিল। হঠাৎ আচমকা হট্টগোল শুনে প্রাণ ফিরে পেল গাড়িটা। দর্শনা! পাকিস্তানের সীমান্ত স্টেশন। আবার বোঁচকা বুচকি খোলার পালা। কয়েকজন মিলিটারি আর সাদা পোশাক পরা লোক উঠে এলো। সকলের আগে নিকুঞ্জর মা তার টিনের সুটকেসটা এগিয়ে দিল। দেখো বাপু, কিছুই নেই। থাকবে কি করে? যে দুভরি সোনা গোয়ালন্দে তার প্রাণ উড়িয়ে নিয়েছিল, সেটুকু মুখে পুরে রেখেছে সে। তন্ন তন্ন করে খোঁজা হলো কামরাটা। বেআইনি মূল্যবান বস্তু কিছুই পাওয়া গেল না। প্রায় 1.5 ঘন্টা পর দর্শনা থেকে গাড়ি ছাড়ল। যদি রাখেন হরি, তবে মারে কে? এক ভদ্রলোক বলে উঠলেন। আর একজন বললেন, আপনার ওই তেঁতুলের হাড়িটাতেই বুঝি হরি ঠাকুর আছেন? আজ্ঞে হ্যাঁ, প্রায় 10,000 টাকার সোনা। ফেলে তো আসতে পারি না। ভদ্রলোক গান ধরলেন একটা। হাসির রোল পড়ল। আর ভয় নাই তো? বলে নিকুঞ্জর মা মুখ থেকে বের করলো তার প্রাণ 2 ভরি সোনা।
ক্রমশ আকাশ ফর্সা হয়ে এলো। গাড়ি দাঁড়ালো শেষবারের জন্য শেষ নিঃশ্বাস ছেড়ে। কলকাতা। বাক্স, বিছানা, লটবহর ধূপধাপ করে পড়তে আরম্ভ করলো প্ল্যাটফর্মের উপর। ওরে নিকুঞ্জ, দেখিস জিনিসপত্র খোয়া না যায়। প্রসন্ন হাঁক দিল। পরেশ, কামারকে ধর। হুটপাট করে এখন নামবার চেষ্টা করিস নে টগরি, বস, ধীরে সুস্থে নামবো। তবে আমরা এসে পড়েছি? কামার জিজ্ঞেস করল। ভীষণ কোলাহলের মধ্যে ডুবে গেল সে কথা। পরীর মা ল্যাংচাতে আরম্ভ করেছে। কার একটা ভারী ট্রাঙ্ক তার পায়ের উপর পড়ে গিয়ে থেতলে গেছে পায়ের পাতা। আন্দাজে সে ধরে নিয়েছে ট্রাঙ্কটা মুক্তোর। পরেশের পিসির গা গুলিয়ে উঠল। সারা রাত যে গুমশুনি আর ঝাঁকানিতে কেটেছে। একটা ওয়াক তুলে বলল সে, পরেশ রে, আমাকে একটু বমি করবার জায়গায় নিয়ে চল বাবা। এখন একটু চেপে রাখো, নামতে দাও আগে, বিরক্ত হয়ে বলল পরেশ। তা বললে কি হয়? যে ঝাঁকানি গেছে সারাটি রাত, অসুরের মতো গাড়ি সারাটা রাত দুলিয়েছে। তার মধ্যে কোথায় কাঁচা মাটি আর গাঙের জলের সোঁদা গন্ধ, আর কোথায় টিন, তেল, কালি ধোয়ার বিদঘুটে উৎকট নাড়ি গুলিয়ে ওঠা গন্ধ। আর একবার ওয়াক তুলে সেখানেই বসে পড়ল পরেশের পিসি। পরেশ মুখ খিচিয়ে একবার বুড়ির মরণ কামনা করল। বেশি কিছু বলাও মুশকিল। এ বিদেশ বিভুঁইয়ে পিসির সম্বলের ওপর নির্ভর করেই তাকে থাকতে হবে। কামারকে অনন্তর কাছে রেখে পিসির দিকে এগুলো সে। মুক্তকে দেখা গেল মাথায় ট্রাঙ্ক একটা কুলির পিছনে ছুটতে আর চেঁচাতে। দেখো তো ড্যাকরা মিনসির কাণ্ড! বেটা ট্রাঙ্কটা আমার কেন নিয়ে যাচ্ছে? আরে ওই ওজাত! কুলিটা এবার মেজাজ দেখিয়ে ট্রাঙ্কটা প্রায় আছড়ে ফেললো মেঝের উপর। লেও বাবা লেও! বুঝতে পারল এখানে হবে না কিছু। নতুন খদ্দেরের সন্ধানে ছুটল সে। প্রসন্নদের দলটা গেটের দিকে এগুতে আরম্ভ করল। গেটের কাছে বিরাট জগদ্দল পাথরের মতো মানুষ আর লটবহর জমাট হয়ে উঠেছে। ক্রমশ তার পিছনের জমাট বেঁধে উঠতে লাগলো মালবাহী যাত্রীদের একটা ঠাসা লম্বা মিছিল। বাঁকার বউয়ের নাকের পাশে একটা যন্ত্রণার রেখা পড়েছে। হাঁপ লাগছে তার, অসহ্য ভারী লাগছে পা দুটো। টগরি সাবধানী শান্ত্রীর মতো আগলে চলেছে তাকে ঠেলা ধাক্কার হাত থেকে। গেটের বাইরে এসে যতখানি সম্ভব জায়গা জুড়েই যে যার সংসার পেতে ফেলতে ব্যস্ত হলো। আপনাদের আত্মীয় স্বজন নেই বুঝি কলকাতায়? টগরিকে হঠাৎ জিজ্ঞেস করলো সেই ছোকরাটি। নিজেদের লোকের মতোই লাগলো টগরির ছেলেটিকে। বলল, না। আপনাদের? আমাদেরও কেউ নেই। খুশির আভাস দেখা গেল ছোকরাটির রাত জাগা গর্তে বসা চোখ দুটোতে। কলকাতার লোকেরা অত্যন্ত বিরক্ত মুখে ভুঁ কুঁচকে সংবর্ধনা জানালো পুবের এই আশ্রয় প্রার্থীদের। দু একজন জঞ্জাল বলল। বাঙাল বলতে শোনা গেল কাউকে কাউকে। বাজারের দর চড়বে এদের জন্য, এ বিষয়ে নিঃসন্দেহ হয়ে গেল সবাই। 17 দিন পরে শিয়ালদা স্টেশনে যাত্রীদের জন্য নির্দিষ্ট জায়গাটুকুতে পা ফেলবার স্থান নেই আর কোথাও। আরো লোক এসেছে, সংসার পেতেছে আরো অনেকগুলো পরিবার। শিশুদের মলমূত্র পরিত্যাগ থেকে শুরু করে সবই চলছে। মানুষ, মালে
দুর্গন্ধে মল মূত্র ইতস্তত বিক্ষিপ্ত নানা জঞ্জাল, নরক গুলজার। দুইটা পয়সা দেন বাবু। কিছুদিন থেকে সকালবেলায় একই কণ্ঠস্বর শোনা যায়। আপনাকেও আশায় পাকিস্তান ছেড়ে এসেছি, কিছু দেন হিন্দু বাবুরা। আর প্রসন্ন কানে আঙুল দেয়, মাথার চুলগুলোকে ছিঁড়ে ফেলার জন্য টানা হেঁচড়া করতে থাকে। চারিপাশের লোকজনকে বিস্মিত করে দিয়ে কাপড়ের খুঁট দিয়ে চোখের জল মোছে। ওই ভিখারির গলার স্বরটা যে বুড়ো গোবিন্দ কামারের। পুঁজি বলতে তার কিছু ছিল না, সামান্য একটু জমির উপর ভরসা করে নিজের ভিটেই পড়েছিল সে। কিন্তু এখানে হিন্দুস্থানের এ রাজনীতিতে এছাড়া তার অন্য গতি বাতলে দিতে পারেনি কেউ। পারেনি প্রসন্ন। বুক ফেটে গেছে, চেঁচিয়ে কাঁদতে ইচ্ছে হয়েছে, তবু পারেনি একবারও বলতে তার গায়ের কামারকে, কামার তুমি ভিক্ষে করো না। তার নিজের তো কিছু নেই, সে ছিল সামান্য একটা দোকানের গোমস্তা। এই নিকুঞ্জ জেলা শহরে একটা প্রেসে কাজ করত। পরেশ ছিল এক ডাক্তারের কম্পাউন্ডার। কেউ তারা ভরসা করে বলতে পারেনি কিছু কামারকে। পরীর মার ঘায়ে পচ ধরার অবস্থা। পরেশের পিসি সেই থেকে ভূমিসায়নি। রুক্ষ চুলে রুক্ষ চেহারায় টগরীকে দেখতে হয়েছে বিধবার মতো। একটা গভীর শঙ্কা, ভয় ভাবনা ছায়াপাত করেছে বাঁকার বউয়ের চোখে। মুহূর্ত গুনছে সে পেটের ওপর হাত রেখে। সময় ঘনিয়ে এসেছে, কিন্তু এমন একটা জায়গাও তো চোখে পড়ে না যেখানে সে নিশ্চিন্তে জন্ম দিতে পারে তার সন্তানকে। একটুখানি আড়াল, একটু নিরাপদ একটা জায়গা। সে ভয় প্রসন্নরও আছে, আছে বোধহয় আরো অনেকের। সকলেই অত্যন্ত বিব্রত হয়ে যায় বাঁকার বউয়ের দিকে চেয়ে। চিন্তিত হয়ে ওঠে সকলেই। নিকুঞ্জের মা বলে, পাপের পেট, কিন্তু মেয়ে মানুষ বলেই বোধহয় গায়ে তার কাঁটা দিয়ে ওঠে। হায় পোড়া কপাল! মাগি বিয়োবে কোথায় এ মেলা বাজারের মধ্যে? আর বলতে গেলে সব মানুষগুলো রাত্রিদিন ফ্যাঁচ ফ্যাঁচ করে হাঁচে, জড়ো গলায় গোঙায়। রুক্ষ নোংরা রোগীদের ভিড় বলে মনে হয়। কলকাতার লোকেরা চমকে ওঠে। 4 বছর আগেকার কলকাতাকে মনে পড়ে যায় পূবের সেই আশ্রয় প্রার্থীদের দেখে, অর্থাৎ দুর্ভিক্ষের ভিখারিদের কথা। প্রত্যহ ভোরবেলা পরেশ, নিকুঞ্জ, অনন্ত আর সেই ছোকরাটি যায় কলকাতার ভিতরে রাস্তায় রাস্তায় গলিতে গলিতে একটা বাড়ির জন্য। আর প্রত্যহ ব্যর্থতায়, পরিশ্রমে, ঘৃণায়, জ্বালায় স্টেশনের বাঁধানো রোয়াকের মাটিতে গা এলিয়ে দেয় ফিরে এসে। কলকাতায় আর একটা কুকুরের নাকি থাকবার জায়গা নেই। কিন্তু আজ 17 দিন পর ওরা ফিরে এসে বলল, চলো বাড়ি পেয়েছি। সত্যি? একটা সাড়া পড়ে গেল। ব্যস্ত হয়ে উঠল প্রসন্ন। গা ঝাড়া দিয়ে উঠল পরেশের পিসি। ভগবানকে ডাকলো নিকুঞ্জর মা। পরীর মা খোড়া পায়ে উঠে দাঁড়ালো। বাঁকার বউয়ের চোখে জল এলো। হাসি দেখা দিল তার শুকনো ঠোঁটে। তাকে জড়িয়ে ধরে চুমু খেলো টগরী। বলল, পোড়া কপালি, তোর পয় আছে, ভাগ্যমন্ত হবে তোর ছেলে। প্রসন্নদের দলটা উঠল আবার লটবহর নিয়ে।
টগরির পাশে এসে দাঁড়ালো সেই মেয়েটি, ট্রেনের সেই কুঁদলে জায়গা দখলকারিনী। মিনতি করল সে, আপনাদের সঙ্গে আমাদের নেবেন? আমি, মা, বাবা আর একটা ছোট ভাই, আর কেউ নেই। নিশ্চয়ই। টগরি হাত ধরল তার। অপ্রসন্ন হলো প্রসন্ন টগরির এ সম্মতিতে। মুক্ত বলল, মেয়েটার ঢং সপ্তাতেই। নিকুঞ্জর মা বলেই ফেলল, হ্যাঁ, আরো কারিখানেক জোগাড় করো। স্টেশন এলাকা ছেড়ে প্রসন্নদের দলটা চলল। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধের গৃহস্থালী কাঁধে মাথায় এক দীর্ঘ মিছিলের মতো চলেছে দলটা। রাস্তায় লোকেরা দাঁড়িয়ে দেখতে লাগলো এই মিছিল। মানুষগুলো এদিক ছাড়া কি আর দেখতে পারে না? বাঁকার বউ সংকুচিত হয়, আড়াল করে রাখে নিজেকে। কলকাতার সমস্ত লোকগুলো যেন এক দৃষ্টে চেয়ে আছে তার দিকে। মাগো, কি বেহায়া! এ মিছিল দেখে ট্রামের স্পিড বেড়ে গেল। বাস অনেকটা দূর দিয়ে ছুটে গেল। যাত্রী হিসাবে এই মিছিলকে এড়িয়ে না গিয়ে উপায় নেই তাদের। আগে আগে চলেছে পরেশ, নিকুঞ্জ, অনন্ত আর সেই ছোকরাটি। কলকাতার মধ্যে ঢুকে নতুন সংশয় এলো প্রসন্নর মনে। তার মনে পড়ল টগরির জন্য কাপড় আনতে গিয়ে সেদিনের সেই ব্যাপারটা। একটি মারোয়ারির দোকানে ঢুকেছিল সে কাপড় কিনতে। দু চার কথার পর হঠাৎ মারোয়ারিটি হেসে জিজ্ঞেস করেছিল তাকে, তুমি বুঝি বাঙাল আছো মশাই? আর তাই শুনে পাশের কয়েকজন বাঙালি ভদ্রলোক এমন হো হো করে হেসে উঠেছিলেন যে প্রসন্নকেও ছলছল চোখে হাসির ছলে দাঁত বার করতে হয়েছিল একটু। সংশয় এলো তার মনে, কলকাতায় কি সেই সব ভদ্রলোকের পাশেই থাকতে হবে নাকি তাদের? অবশেষে দলটা এসে থামল অনেক পথঘাট পেরিয়ে বড় রাজপ্রাসাদের মতো একটি বাড়ির সামনে। নিস্তব্ধ নির্জন বাড়িটা, যেন ভুতুড়ে বাড়ি। এই বাড়ি? প্রসন্ন থমকে গেল। হ্যাঁ, মরতে তো পারবো না, জবাব দিল নিকুঞ্জ। খালি পড়ে আছে এত বড় বাড়িটা। প্রসন্নর দ্বিধাচ্ছন্ন চোখ পড়ল বাঁকার বউয়ের উপর। নেতিয়ে পড়েছে বউটা। যন্ত্রণায় কেমন কালো হয়ে উঠেছে মুখটা। সমস্ত দলটায় অসহ্য ক্লান্তিতে হাঁপাচ্ছে। আঁতকে উঠল নিকুঞ্জর মা বাঁকার বউয়ের দিকে চেয়ে। টগরি চেঁচিয়ে উঠল, কি ইয়ার্কি করতে এসেছে নাকি সব? চলো তো, চলো। বাঁকার বউকে নিয়ে এগুলো সে, সঙ্গে প্রসন্ন। তারপরে সমস্ত দলটায়। হঠাৎ বাড়িটার দরজায় দেখা দিল লাঠি হাতে এক বিরাট চেহারার দারোয়ান। কেয়া মাংতা, হিয়া ভিউ নেই মিলতা। সকলে হেসে উঠল লোকটার কথায়। নিকুঞ্জর মা বলল, গাড়ল কোথাকার। পরেশ বলল, ভিক্ষে করতে আসেনি, বাস করতে এসেছি। কেয়া? হাতের লাঠিটা বার কয়েক বন্ধন ঘুরিয়ে দিল দারোয়ানটা, কিন্তু থেমে পড়ল নিশ্চল মেয়ে পুরুষগুলোর মুখের দিকে চেয়ে। কেমন যেন ভয় করতে লাগলো তার এই দলটাকে। পথ ছেড়ে দিয়ে বাইরে ছুটে বেরিয়ে গেল সে। নিস্তব্ধ প্রকাণ্ড ভুতুড়ে বাড়িটা এতগুলো মানুষের কোলাহলে যেন প্রাণ ফিরে পেল। জেগে উঠল রাক্ষসী মায়াপুরী এক লহমায়।
প্রতিধ্বনি সাড়া পড়ল খিলানে খিলানে। পায়রাগুলো ডেকে উঠল বক বকম করে। অপেক্ষাকৃত একটি পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে টগরী শুইয়ে দিল বাঁকার বউকে। নিকুঞ্জর মা হাঁপাতে হাঁপাতে এসে ঢুকল সেই ঘরে। মুখ বিকৃত করে বলল, কইল মুক্ত। জাঁকিয়ে বসল সে বাঁকার বউয়ের পাশে। মুক্ত তার ট্রাঙ্ক খুলে বার করল একগাদা পুরনো কাপড় আর ছোট্ট লাল টুকটুকে একটি জামা। অসুরের ছাওয়ের জামাই বটে বলে মুক্ত হেসে ছুঁড়ে দিল জামাটা বাঁকার বউয়ের গায়ে। বলল, নে, ছিল সেই কবেকার। পেটের আমার পেত্থম আর শেষ 70, কিন্তু রইল না। বলতে বলতে মুক্তর চোখ দুটো ছলছলিয়ে উঠল। আরো নিশ্চিন্তে এলিয়ে পড়ল বাঁকার বউ। ব্যথায় নীল ঠোঁটে হাসি লেগে রয়েছে তার একটু। নে বাপু, আর ভোগাসনি, খিচিয়ে উঠল নিকুঞ্জর মা। আলতো করে একটু হাত বুলিয়ে দিল আদর করে। চোখের কোণে টলমল করে কয়েক ফোঁটা জল। বলল, মায়ের নাম নে। কি করি, কপালের ভোগান্তি তো কেউ রুখতে পারে না। মুক্ত বলল, যা টগরি, বাইরে যা, তোর বাবাকে ছটফট করতে বারণ কর। বলে দরজাটা বন্ধ করে দিল সে। প্রকাণ্ড বাড়িটার ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে বিরাট দলটা। সকলেই ব্যস্ত, কিন্তু কথা বলছে আস্তে। উৎকুণ্ঠিত হয়ে আছে সব প্রসূতির ঘরের দিকে। এই সময় আবার একটা হট্টগোল উঠল। অনেকগুলো ভারী বুটের শব্দ কাঁপিয়ে তুলল বাড়িটা। সশস্ত্র পুলিশের একটা দল হলঘরে এসে ঢুকল। প্রসূতির ঘরে শিশুর কান্না শোনা গেল। যে প্রসবের ভূমিতে জন্ম নিয়েছে রাজরাজরার ছেলেরা, বিনা দ্বিধায় বাঁকার বউ সেখানে তার সন্তানের জন্ম দিল। নিকুঞ্জর মা দরজা খুলে একগাল হেসে বলল, ছেলেটার মুখে বাঁকার মুখ এক্কেবারে বসানো। সত্যি? প্রথা অনুযায়ী কে যেন উলু দিয়ে উঠল। ওরে বাবারে! কে যেন আর্তনাদ করে উঠল প্রায় সঙ্গে সঙ্গে। সেই সঙ্গে একটা ক্রুদ্ধ গর্জন শোনা গেল, নিকালো বাহার। বন্দুকধারী পুলিশরা এসেছে থানা থেকে এই বাউন্ডুলে ঘর ছাড়া ভিটে ছাড়া বদমাশগুলোকে তাড়িয়ে দিতে। এমনিতেও মরে আছি, হয় মরব। কঠিন গলায় বলল নিকুঞ্জ। তবু আমরা এবারই ছাড়ব না, যাব না পথে ঘাটে মরতে, বলল প্রসন্ন। এগিয়ে চলল সে হলঘরের দিকে। পিছনে চলল পরেশ, নিকুঞ্জ, অনন্ত, সেই ছোকরাটি। টগরিও চলছে। আস্তে আস্তে সমস্ত মানুষগুলোই লটবহর রেখে চলল তাদের সঙ্গে হলঘরের দিকে। মোকাবিলা করার মতো দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠেছে সকলের ক্লান্ত রুক্ষ মুখগুলো। শিশু, বৃদ্ধ, মেয়ে, পুরুষ সবাই ভিড়েছে। চলেছে এবারই তারা ছাড়বে না, মরবে না, সে কথা জানাতে। নতুন বাচ্চাটা তারস্বরে চেঁচাতে লাগলো, আর তারই প্রতিধ্বনি উঠল রাজবাড়ির প্রতিটি কোণে, প্রতিটি খিলানে। গল্পটি এখানেই শেষ হলো। আশা করছি গল্পটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুব শীঘ্রই আমি হাজির হব আরেকটি সুন্দর গল্প নিয়ে আমার এই গল্পের গ্রামোফোন চ্যানেলের আরো একটি পর্বে। ততদিনে
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।